আজকের টপিক আমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া। এই জায়গাটাকে অনেকে তোমরা এরকম বলে বুঝতে পারো যে এটা একটা টপিক যেখানে আমরা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস নিয়ে কাজ করব। যে আমরা এতদিন তো অনেক কিছু ডেফিনাইট ইন্টিগ্রাল অনেক কিছু শিখলাম, তাহলে সেই ডেফিনাইট ইন্টিগ্রাল গুলো শিখে আলটিমেট আমার লাভ কি হলো? ডেফিনাইট ইন্টিগ্রাল গুলো শিখে কিছু লাভ না করতে পারলে তো আমার শেখাটা ব্যর্থ হয়। সেই আমরা দেখলাম ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন করে শিখলাম, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন ক্যালকুলেট করা যায়, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করানো যায়, বা এরপরে আমি ট্যানজেন্ট নরমাল বলে একটা চ্যাপ্টার করাবো, এরপরে সেখানেও তুমি অ্যাপ্লিকেশন পাবে। এখানে আমরা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন পাবো। তাহলে টপিকের নামটা ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, অর এটাকে বলতে পারো এরিয়া আন্ডার বাউন্ডেড কার্ভস। মানে অনেকগুলো কার্ভস দেওয়া থাকবে, কিছুগুলো আমাদের ফিগারটা নোন আর কিছুগুলোর ফিগার আননোন, সেগুলো একটা x ইকুয়াল টু সামথিং টু y ইকুয়াল টু সামথিং এইরকম ডোমেন রেস্ট্রিক্ট করা থাকবে। তাহলে সেই ডোমেন যদি আমি রেস্ট্রিক্ট করি তখন হচ্ছে যে, ঠিক আছে, এই থিওরিটা পড়ানোর জন্য আমার একটু বোর্ডের জায়গা বেশি লাগবে, তাই আমি হেডিংটা মুছে দিচ্ছি। এটা নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো খাতায়। ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, এটাই আমরা শিখবো। আচ্ছা, এই টপিকটা কিছুটা আমি যখন ডেফিনাইট ইন্টিগ্রেশন পড়াই তখন ওই সামেশনের অঙ্ক করাতে গিয়ে কিছুটা শিখিয়েছিলাম, বাকিটা আজকে আমি ডিটেলসে বলছি, আবার শুনে নাও। মনে করো আমার কাছে একটা কার্ভ দেওয়া আছে y ইকুয়াল টু fx। এই কার্ভটার একটা অ্যাপ্রক্সিমেট ফিগার আমি এরকম ধরো আঁকছি, এইরকম একটা কার্ভ, সাপোজ এটা y ইকুয়াল টু fx। আমি একটা অ্যাক্সিসের রেসপেক্টে ওকে বাউন্ডেড করলাম, x axis and this is y axis। এবারে সাপোজ এর ডোমেনের কোনো একটা পয়েন্ট, সাপোজ x ইকুয়াল টু স্মল a টু এখানে কোনো একটা পয়েন্ট x ইকুয়াল টু স্মল b, এই রিজিয়নের মধ্যে তুমি এই কার্ভটার এরিয়া জানতে চাও। মানে এই মাঝের যে অংশটা, সেই মাঝের অংশটার এরিয়া আমি ক্যালকুলেট করতে চাই বিটুইন x ইকুয়াল টু a অ্যান্ড x ইকুয়াল টু b। আচ্ছা দেখো, x ইকুয়াল টু a তে এই ফাংশনের হাইটটা y-টা কি হয়, y ইকুয়াল টু f অফ x মিন্স f অফ a, আর এখানে হাইটটা কি হয়, f অফ b। এখন ডেফিনাইট ইন্টিগ্রেশনে আমি মানে বুঝিয়েছিলাম যে x এর এই ডিফারেন্সটা কত, b মাইনাস a। এই দেখো b থেকে a পর্যন্ত এই ডিফারেন্সটাকে আমি n সংখ্যক ইকুয়াল ইন্টারভ্যাল দিয়ে ডিভাইড করব এবং ধরে নেব যে প্রত্যেকটা ইন্টারভ্যালের লেন্থ হচ্ছে h। মানে কি রকম, এরকম n সংখ্যক স্ট্রেট লাইন দিয়ে দেখো আমি ডিভাইড করলাম, n সংখ্যক স্ট্রেট লাইন আমি এর মাঝে করে নিয়েছি। তাহলে দেখো, যে পয়েন্টটা একদম ইমিডিয়েট পয়েন্ট ছিল x ইকুয়াল টু a, একদম স্টার্টিং এ যে পয়েন্টটা যেখান থেকে আমি এরিয়া ক্যালকুলেট করা শুরু করেছিলাম x ইকুয়াল টু a, এই সবগুলো গ্যাপ কিন্তু কত, এইগুলো h, তাই না? যে কোনো দুটো স্ট্রেট লাইনের মধ্যে গ্যাপিংটা হচ্ছে h। b থেকে এর ডিফারেন্স করে n সংখ্যক ইন্টারভ্যালস হবে, n সংখ্যক ইন্টারভ্যালস দিয়ে ডিভাইড করলে আমি h পাচ্ছি। তাহলে এই b মাইনাস a বাই n ইকুয়াল টু h, এখান থেকে আমি এইরকম একটা রেজাল্ট লিখে রাখতে পারি, nh ইকুয়াল টু b মাইনাস a, যেটা আমরা পরবর্তীকালে কাজে লাগাই ডেফিনাইট ইন্টিগ্রেশনের ডেফিনেশনে। তাহলে এই পয়েন্টটা a, তাহলে ঠিক এর পরের পয়েন্টটা হবে a প্লাস h, ঠিক তার পরের পয়েন্টটা হবে a প্লাস 2h, এরকম করতে করতে আমি দেখবো একদম শেষ পয়েন্টটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু h, তাই না? nth স্ট্রেট লাইনটা, এটা ফার্স্ট স্ট্রেট লাইন, সেকেন্ড স্ট্রেট লাইনের পয়েন্টটা a প্লাস h, থার্ডটা a প্লাস 2h, লেন্থ পয়েন্টটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু h, যেটাকে আমরা b বলে প্রেজেন্ট করব। লাস্ট পয়েন্ট যেটা b বলে তাকে আমি প্রেজেন্ট করছি। এখন এই কার্ভটার এরিয়া বের করতে হলে, এদিকে তাকাও সবাই, এই যে কার্ভড এরিয়া আছে, আমি এই কার্ভড এরিয়াগুলোকে একটা রেক্টাঙ্গেল শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখো তো, আমি যদি এখান থেকে এরকম একটা স্ট্রেট লাইন টেনে নিই, এটা একটা রেক্টাঙ্গেল পেলে, এখান থেকে এটা যদি এরকম করি একটা রেক্টাঙ্গেল পেলে, এখান থেকে এটা করলে এটা একটা রেক্টাঙ্গেল পাবে, এখান থেকে এটা করলে রেক্টাঙ্গেল পাবে। অঙ্কুর মাইক অফ করো।
এখান থেকে এটা করলে একটা রেক্ট্যাঙ্গেল পাবে। এরকম করে আমি একটা করে রেক্ট্যাঙ্গেল বানানোর চেষ্টা করছি। ছবিটা তাকালেই বুঝতে পারবে যে আমি একটা করে রেক্ট্যাঙ্গেল পেতে চেষ্টা করছি। এখন এই যে আমি ডট করে রেড পেনে দেখো মার্ক করলাম, বা তুমি যে কোনো যদি মাঝে একটা করি, বা একদম যদি আমি শেষের দিকে করি, অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটাই করতে চাই, তো আমি কিছুগুলোতে এরকম ছবি করছি। তাহলে এরকম প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমি বের করতে পারি। প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা কি জানি, কি হয়, লেন্থ ইনটু ব্রেডথ। তাহলে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া যদি আমি ক্যালকুলেট করি, আচ্ছা এইটাকে আমি মুছে ফেলছি যেহেতু এখানে আমার জায়গাটা একটু দরকার, এটা লিখে রেখেছো তোমরা অলরেডি। আচ্ছা তাহলে দেখো তো যে প্রত্যেকটা এরিয়া যদি আমি ক্যালকুলেট করি, ফার্স্ট যে রেক্ট্যাঙ্গেলটা আমি বক্স করেছি ওটা তুমি কি লিখবে, লেন্থ ইনটু ব্রেড। তোমার লেন্থটা কত, লেন্থটা হচ্ছে এফ অফ এ, এফ অফ এ হচ্ছে লেন্থ, আর রেক্ট্যাঙ্গেলটার ব্রেডথ কত, এইচ। প্রত্যেকেরই অ্যাকচুয়ালি ডিফারেন্সটা হচ্ছে এইচ। তাহলে প্রথমটা হচ্ছে এইচ ইনটু এফ অফ এ। পরের রেক্ট্যাঙ্গেলটার কত, পরের রেক্ট্যাঙ্গেলের হাইট মানে লেন্থটা এফ অফ এ প্লাস এইচ, তার ডিফারেন্সটা কত মানে ব্রেডথটা এইচ। পরেরটা কত, এইচ ইনটু এফ অফ এ প্লাস টু এইচ। এরকম করে করে সবগুলো রেক্ট্যাঙ্গেল যদি ক্যালকুলেট করি, একদম লাস্ট রেক্ট্যাঙ্গেল যদি এই যে এইটা, একদম লাস্ট রেক্ট্যাঙ্গেল এর কাছে গিয়ে যদি আমি এরিয়া খুঁজতে চাই, তাহলে এর হবে এফ অফ এ মাইনাস এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, আর ইন্টু হবে এইচ। এটা হচ্ছে আমার এই টোটাল এরিয়া, তাই না? টোটাল অ্যাপ্রক্সিমেট এরিয়া। অ্যাকচুয়ালি কিন্তু আমরা টোটাল এক্সাক্ট এরিয়া পেতে পারি না, এখানে আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন ইউজ করে যে এরিয়াটা পাই সেটাকে বলছি অ্যাপ্রক্সিমেট এরিয়া। তাহলে এই অ্যাপ্রক্সিমেট এরিয়াটা আমি পেতে পারি। রাজর্ষি ওকে, এটা কোনো প্রবলেম? স্যার লাস্টের পার্টটা কি লিখেছেন, এইচ ইনটু এফ অফ? লাস্টের পার্টটা এই তো, তার ব্রেডথটা এইচ, সবারই তো ব্রেড এইচ, প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের ব্রেডথটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ এইচ, আর লেন্থটা কত হবে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এফ অফ আচ্ছা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। তাহলে আচ্ছা দেখো এইটাকে কি আমি এরকম লিখতে পারি, এইচ যদি সবার কাছ থেকেই আমি কমন নিয়ে নিই তাহলে নিশ্চয়ই ওটা সামেশন ফর্মে চলে আসবে। সামেশন ফর্মে এসে গেলে এটাকে আমি এরকম লিখতে পারি, এফ অফ এ প্লাস আর এইচ where r equal to 0 to n, 0 to n minus 1। দেখো তো প্রত্যেকের কাছ থেকে আমি h কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, f of a প্লাস f of a প্লাস h প্লাস f of a প্লাস 2h, এরকম করে করে f of a প্লাস n minus 1 into h। তাহলে h সবার কাছ থেকে কমন চলে গেলে আমি সামেশন সাইন দিতে পারি, বলতে পারি r equal to 0 to n minus 1 f of a plus rh। r equal to 0 বসাও, r equal to 0 বসাও, f of a পাবে, r equal to 1 বসাও, a plus h পাবে, 2 বসাও, a plus 2h পাবে, n minus 1 বসাও, এটা পাবে। এখন রাজর্ষি মনে করো এই ডেফিনেশনটাকে আমরা কি বলে শিখেছিলাম, h into summation r equal to 0 to n minus 1 f of a plus rh। একেই আমরা শিখেছিলাম না যে এটাই হয় ইন্টিগ্রেশন a to b fx dx, মনে পড়ে ডেফিনাইট ইন্টিগ্রেশনে? হ্যাঁ হ্যাঁ তাহলে এটাই হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx। তাহলে আমরা বলতে পারি জিওমেট্রিক্যালি y equal to fx কার্ভ আর x equal to a and x equal to b দুটো যদি আমি পয়েন্ট ধরি, আর x অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড যে রিজিয়নটা হবে তার এরিয়াটা বলতে পারি ইন্টিগ্রেশন a to b fx dx। ঠিক আছে তো ডেফিনেশন? স্যার এখন আমাকে কেউ একটা কথা বলো, আমি বললাম এই যে টোটাল এরিয়া এটাকে বললাম অ্যাপ্রক্সিমেট এরিয়া, দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট এরিয়া, এটা এক্সাক্ট নয়। কেউ বলতে পারবে এই ছবি দেখে যে কেন আমি এক্সাক্ট নয় বলছি? স্যার ছোট ছোট যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গুলো বাদ চলে যাচ্ছে, ট্রায়াঙ্গেল গুলো বাদ চলে যাচ্ছে, তার মানে আমরা প্রত্যেকটা আমরা কার্ভটাকে চেষ্টা করছি একটা রেক্টাঙ্গুলার শেপ দেওয়ার, একটা রেক্টাঙ্গুলার শেপ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই রেক্টাঙ্গুলার শেপটা দিতে গেলে দেখো প্রত্যেকটা জায়গাতেই খুব মিনিমাইজ হলেও একটু করে এরিয়া আমরা ছেড়ে চলে যাচ্ছি। তার জন্যই আমি এই এরিয়াটাকে বলছি আমরা এটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করতে পারি, এক্সাক্ট নয়।
এক্সাক্ট এরিয়া ক্যালকুলেশন করতে গেলে নিউমেরিক্যাল অ্যানালাইসিস হয়, নিউমেরিক্যাল মেথডস আছে, পরবর্তীকালে তোমরা হায়ার এডুকেশনে শিখবে। সেই নিউমেরিক্যাল মেথডস এর সাহায্যে কম্পিউটার প্রোগ্রামিং করে এক্সাক্ট এরিয়া বের করানো সম্ভব হয়। সেখানেও অ্যাপ্রক্সিমেট আসবে, তবে এর থেকে এক্সাক্ট রেজাল্ট আসবে। তাহলে এখন আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন দিয়ে কোনো একটা কার্ভের অ্যাপ্রক্সিমেট এরিয়া ক্যালকুলেট করতে পারি এইভাবে। n সংখ্যক রেক্টাঙ্গেল নিয়ে প্রত্যেকটা রেক্টাঙ্গেলের এরিয়া লেন্থ ইনটু ব্রেড, লেন্থ ইনটু ব্রেড, এগুলো লেন্থ, এটা ব্রেড, লেন্থ ব্রেড, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে করে গিয়ে এইচটা কমন নিয়ে নেওয়ার পরে সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস আর এইচ হয়। এটাই আমরা জানি জিওমেট্রিক্যালি ডেফিনিশন হয় কার ইন্টিগ্রেশন a টু b fx dx এর। তাহলে আমি একটা কনক্লুশন এখান থেকে লিখতে পারি যা শিখলাম। লেখো জিওমেট্রিক্যালি, লেখো জিওমেট্রিক্যালি, লেখো জিওমেট্রিক্যালি Video paused. লিখলাম, ডেফিনেশনটা লিখলাম যে জিওমেট্রিক্যালি দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভস, যে ছবি এঁকেছিলাম কোন কোন y ইকুয়াল টু x কার্ভ হবে, পয়েন্ট দুটো কি হবে, x ইকুয়াল টু a টু x ইকুয়াল টু b, x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b, আর x অ্যাক্সিস দিয়ে কার্ভটা বাউন্ড হবে। তার এরিয়াটাকে ডিফাইন করি কি দিয়ে, ইন্টিগ্রেশন 1 a টু b fx dx। এখন ঠিক একই এই ছবিটা যদি কার্ভটা y x অ্যাক্সিসে বাউন্ডেড না হয়ে সে y অ্যাক্সিসে বাউন্ডেড হয়, তখন কি হবে? ধরো একটা কার্ভ এরকম আমি লিখছি এবারে, সেই কার্ভটা x অ্যাক্সিসে বাউন্ডেড না হয়ে এখন y অ্যাক্সিসে বাউন্ডেড। তারও একটা ছবি এরকম নিয়ে নিচ্ছি, সাপোজ এইরকম একটা কার্ভ কোনো একটা নিচ্ছ তুমি, তার এরিয়া তুমি ক্যালকুলেট করতে চাও, তাহলে এটা y ইকুয়াল টু c থেকে এই পর্যন্ত ধরে নাও এরিয়া চাও, y ইকুয়াল টু d এই পয়েন্টে। তাহলে এই এরিয়াটা যদি তুমি ক্যালকুলেট করতে চাও তাহলে 2 নম্বর লিখে রাখো, 2 নম্বর লেখো যে দা এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভস, অ্যাকচুয়ালি y ইকুয়াল টু fx ও বলতে পারো, বা এক্ষেত্রে কার্ভটাকে চেঞ্জ করতে পারো, x ইকুয়াল টু f অফ y চেঞ্জ হয়ে যাবে। যে কোনো কার্ভ y ইকুয়াল টু x স্কয়ার যদি বলি তাহলে সেটা y ইকুয়াল টু f অফ x, তেমনি আমি x ইকুয়াল টু রুট y ও তো বলতে পারি, তাহলে সেটা x ইকুয়াল টু fy হয়। লেখো the area bounded by the curves x equal to f of y equal to c and y equal to d, y equal to দেখো এই c পয়েন্ট থেকে d পয়েন্ট, and y axis দিয়ে বাউন্ডেড হচ্ছে, and y axis is defined by কি হবে এটা, ইন্টিগ্রেশন c থেকে d f of y dy। বোঝা গেল? যখন x অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড হবে তখন আমরা এখানে কি করব, dx লিখব, x এর ফাংশন আনবো, না হলে তো ইন্টিগ্রেশন করা যাবে না, লিমিটটা বসাবো x ইকুয়াল টু a টু x ইকুয়াল টু b। আর যখন কার্ভটা y অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড হবে তখন আমি এরিয়াটা লিখব f অফ y dy, y অ্যাক্সিস বাউন্ডেড তাহলে y এর ফাংশন আনতে হবে, dy হবে, আর তার লিমিটটা হবে y ইকুয়াল টু c টু y ইকুয়াল টু d। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এবারে আমরা একটা একটা অঙ্ক করতে শুরু করি। অঙ্কগুলো করলে দেখো আজকের ফার্স্ট প্রবলেম লিখে ফেলি আমরা। ফাইন্ড দ্য এরিয়া, ফার্স্ট প্রবলেম আজকে দেখো, ফাইন্ড দ্য এরিয়া bounded by, find the area bounded by the curves y square equal to 4x
x axis and the ordinate x equal to 4. Find the area bounded by the curves y square equal to 4x x axis and the ordinate x equal to 4. চলো এর সলিউশন খুঁজি আমরা। আমি বলেছি যে কিছু কার্ভ আমরা পেয়ে যাব যাদের শেপটা আমাদের কাছে নোন, সেগুলোকে আমরা সহজেই এঁকে নেব। যেগুলো নোন নয় সেগুলো কি করে আঁকতে হয় আমি বিভিন্ন প্রবলেম করে করে শেখাবো। তাহলে এই কার্ভটা এটা তো একদম পপুলার কার্ভ আমাদের। তাহলে আমরা এরকম একটা ছবি এঁকে নেব, রাফ স্কেচ আঁকলেই হবে। y স্কয়ার ইকুয়াল টু 4x বলেছে, তাহলে এইরকম দেখো আমি ছবি নিয়ে নিচ্ছি। এই হচ্ছে একটা কার্ভ আমার, y স্কয়ার ইকুয়াল টু 4x কার্ভ এটা। আর বলছে x অ্যাক্সিস, তাহলে নাও এটা x অ্যাক্সিস বাউন্ডেড হয়ে গেছে। আর কি বলছে দা অর্ডিনেট x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 4 স্ট্রেট লাইনটা কেমন হবে? রাফে এরকম 1 2 3 4 এরকম যাবে x ইকুয়াল টু 4। ঠিক আছে, এখন আমাকে অ্যাকচুয়ালি কিন্তু রাজর্ষি ক্যালকুলেট করতে বলেছে এই লাইনটা পুরোটা, এই পর্যন্ত ক্যালকুলেট করতে বলছে x ইকুয়াল টু 4 এর। তো দেখো এগুলো সিমেট্রিক হয়। সিমেট্রিক হয় মানে আমি যদি এই একটা ডটেড এরিয়ার বের করে নিতে পারি তাহলে কিন্তু টোটাল যেটা আমাকে রিকোয়ার্ড এরিয়া সেটা 2 মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে, তাই তো? তাহলে এটাকে ও বলি, এই জায়গাটাকে ক্যাপিটাল এ বলি, এ ও, এটাকে বি বলে দিই, না মাঝে কিছু বলো, এ বি ও সি ডি এরকম নাম দাও। অ্যাকচুয়ালি রিকোয়ার্ড এরিয়া এই পুরোটা, আমি কিন্তু এই যেটা মার্ক করেছি ওই ডটেড পোরশনটারই এরিয়া ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে নিলে 2 টাইমস এটা মাল্টিপ্লাই করে দেবো, কারণ এটা সিমেট্রিক। আচ্ছা, তো এরকম একটা ফিগার নিয়ে নেবে। ফিগার নিয়ে নেওয়ার পরে তুমি লিখবে যে দ্য এরিয়া অফ দ্য পোরশন, কোন পোরশনটার এরিয়া বের করছি আমরা, এখানে একটা নাম দাও, পি দিয়ে দাও। তাহলে আমরা এরকম বলি ও পি, ও থেকে যাচ্ছি ও পি এ বি ও, এই নামগুলো এরকম ডিটেলসে লিখতে হবে। ও পি এ বি ও, বি মাঝে কেন নিলাম? কার্ভ নিতে হলে বি নিতে হয়, যদি এ ও বলতাম তাহলে স্ট্রেট লাইন বোঝাতো। তাহলে বলছি দা এরিয়া অফ দা পোরশন ও পি এ বি ও। আচ্ছা, এবারে বলো তোমরা কি হবে? ফর্মুলা শিখালাম, ইন্টিগ্রেশন এক্স অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড, ছবিটা দেখে বুঝতে পারছো। তাহলে এখানে প্রথমেই লিখে দিবে ডিএক্স। তাহলে ডিএক্স লেখা মানে এখানে কি লিখতে হবে? এফ অফ এক্স ফাংশন y ইকুয়াল টু এফ এক্স লিখি না আমরা, তাহলে এখানে লিখতে হবে y dx। এই y এর ভ্যালুটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে লিখে দিই যে এই yটা কোথা থেকে পাবো, না লেখো যে হোয়ার y ইকুয়াল টু রুট আন্ডার 4x। তুমি y স্কয়ার ইকুয়াল টু 4x কার্ভটা জানো, তাহলে y এর ভ্যালুটা কি করে পাবে? রুট আন্ডার 4x। লিমিটটা কার লিখতে হয়? x এর। x কোথা থেকে শুরু হয়েছে? অরিজিন থেকে শুরু হয়েছে, তাহলে x ইকুয়াল টু 0, কোথায় গিয়ে শেষ হয়েছে? x ইকুয়াল টু 4। তাহলে লিখে দাও ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে 4, y মানে হচ্ছে রুট 4x। তাহলে রুট 4x কে আমরা এরকম লিখতে পারি রুট 4 ইন্টু রুট x মানে লেখো x টু দা পাওয়ার হাফ ইন্টু dx। রুট 4 মানে 2 বাইরে বেরিয়ে যাক, x টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন করলে হয় x টু দি পাওয়ার 3/2 বাই 3/2। লিমিটটা বসিয়ে দাও 0 থেকে 4, তার মানে লেখো 2 ইন্টু, এটা পাল্টি খাবে 2/3। আচ্ছা, x টু দি পাওয়ার 3/2 মানে 4 টু দি পাওয়ার 3/2, 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0, 0 আর লিখছি না। দেখো এটা হচ্ছে 2 ইন্টু 2 4/3। আচ্ছা, 4 টু দি পাওয়ার 3/2 এটাকে কি লেখা যায়? 4 মানে কি? 2 স্কয়ার, তাহলে 2 কিউব 8, স্যার 8 হবে। 8, তার মানে এখানে হলো 32/3। 32/3। আমার দেখতে অসুবিধা হলেও মুখে বলে দিচ্ছি, লিখে নাও 32/3 স্কয়ার ইউনিট। এরিয়া লিখছো তার জন্য এটাকে স্কয়ার ইউনিট লিখে দাও। 4 টু দি পাওয়ার 3/2 কেমন ক্যালকুলেট করে? কারো মনে ডাউট থাকলে জেনে নাও। 4 কে লেখা হবে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, 2 2 কেটে গেলে 2 কিউব 8 হবে। এখনো অ্যানসার শেষ হয়নি, এবার লিখে দাও দেয়ারফর দা রিকোয়ার্ড এরিয়া, যেটা আমাকে জিজ্ঞেস করেছিল। Therefore the required area
রিকোয়ার্ড এরিয়া কোনটা জিজ্ঞেস করেছিল, এইরকম করে শুরু করো যে এ বি ও সি ডি এ, এ বি ও সি ডি এ, নাম পড়ো এ বি ও সি ডি এ। দ্য রিকোয়ার্ড এরিয়া এ বি ও সি ডি এ ইকুয়াল টু 2 ইন্টু এই একটা পোর্শনের এরিয়া 2 ইন্টু 32/3, তার মানে দ্য অ্যান্সার শুড বি 64/3। কিছু ভুল করলাম? কিছু ভুল করিনি তো? 64/3 স্কয়ার ইউনিট। দেখছি একটু ক্যালকুলেশনটা কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রবলেমটা বইতে ভুল করেছে, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস তো বলে দেয়নি। এক্স অ্যাক্সিস দিয়ে যদি বাউন্ডেড হয় পুরোটাই এরিয়া হওয়া উচিত। অ্যাকচুয়ালি এটা না 2 টাইমস হবে না, 2 টাইমস হবে না। আমি একটু ল্যাঙ্গুয়েজটা বুঝতে ভুল করে 2 টাইমস করে দিয়েছি, ঠিক করে দিচ্ছি তোমাদের। এটা লিখতে হবে না, এটাই অ্যান্সার 32/3 অ্যান্সার। কেন একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, চেঞ্জ করে নাও, এই জাস্ট একটু চেঞ্জ, আর কিছু না। এটাই, এই যে কি বলেছিল দেখো এরিয়া, এটা কোশ্চেনটা কি বলেছিল, ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভস y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x, x অ্যাক্সিস, তাহলে x অ্যাক্সিসে ওর একটা বাউন্ডারি, x অ্যাক্সিসটা ওর একটা বাউন্ডারি ছিল, এন্ড দ্য অর্ডিনেট x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4 মানে এই স্ট্রেট লাইনটা x ইকুয়াল টু 4। বুঝতে পারলে, আমরা বাউন্ডারি পেরিয়ে চলে গেছিলাম, x অ্যাক্সিসটাও একটা বাউন্ডারি ছিল, মানে এই একটা পোর্শনের এরিয়া বের করতে পারলেই হতো। 32/3 স্কয়ার ইউনিট, এটাই অ্যান্সার হবে। যদি বাউন্ডেড, এই অঙ্কটাই প্র্যাকটিস করতে গেছো, আমি কোশ্চেন সেটার হলে খালি এখানে এক্স অ্যাক্সিসটা মুছে দেবো, বলবো ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভস y স্কয়ার ইকুয়াল টু 4x এন্ড দ্য অর্ডিনেট x ইকুয়াল টু 4। তাহলে কিন্তু এই প্যারাবোলাটাকে পুরোটাই আঁকতে হবে, আর y x ইকুয়াল টু 4 এই স্ট্রেট লাইনটা পুরোটাই আসবে, মানে এই পোরশনটা দুটোরই এরিয়া চাই। তাহলে একটা 32/3 হলে 2 টাইমস দেবে, বা যেই মেনে তো যেই যে কোনো কোশ্চেন বা যে কোনো ভালো কলেজ ইউনিভার্সিটিতে এন্ট্রান্সের কোশ্চেন এটা বোকা বানাতেই পারে, যে কনসেপ্টটা আছে কিনা জেনে নি, সিমেট্রিক কনসেপ্টটা, যে একটা পার্ট বের করে দুটো পার্ট তোমাকে, এবং সেখানে এমসিকিউ যে দেওয়া হবে একদম অপশন এ তেই লিখে দেওয়া হবে 32/3, অপশন বি তে লিখে দেওয়া হবে অ্যানাদার 8/3, অপশন সি তে লিখলাম 64/3, অপশন ডি। তুমি ক্যালকুলেট করে 32/3 পেয়েছো, তুমি আর দেখবেই না, তুমি একদম টিক করে এখানে কম্পিউটারে ক্লিক করে চলে আসবে। কিন্তু তুমি ভুলে গেছো যে এখানে এই এক্স অ্যাক্সিস বাউন্ডেড কথাটা বলা নেই, এখানে এক্স অ্যাক্সিস বাউন্ডেড বলা ছিল বলে আমি একটা পোর্শনের এরিয়া বের করেছি। যদি এক্স অ্যাক্সিসটা মুছে দেয় তাহলে কিন্তু পুরো পোর্শনটার এরিয়া বের করতে হবে।